আমরা তো আসলে উন্নয়নশীল দেশে উত্তরণের যে পর্যায়ে যে সেখানেও এসে পৌঁছে গেছি। এই সামগ্রিক বিবেচনায় যদি বলেন একেবারে সকল সংকট, চ্যালেঞ্জ সবকিছু মিলে কোনটা আসলে এখন বেশি প্রয়োজন? আমাদের কি উত্তরণের পথেই যাওয়া উচিত নাকি আমাদের সময় না, নেওয়া উচিত? উত্তরণ তো আপনি জানেন কি না জানি না, জাতিসংঘে যে কমিটি এটা সিদ্ধান্ত করে আমি তার সদস্য, সে তো আমি বাংলাদেশ নিয়ে মতামত দেওয়াটা আমার জন্য একটু বিব্রতকর। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো উত্তরণের সমস্যা বলতে আপনি যা বুঝান তা আসলে সবই উন্নয়নের সমস্যা। আপনি উন্নয়নের সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন তাহলে উত্তরণের জায়গাটা আপনার সহজ হবে। দেখুন, আপনার উত্তরণের কারণে তো আপনার ব্যাংকিং খাত নষ্ট হয়নি। ব্যাংকিং খাত তো নষ্ট হয়েছে লুটেরাদের হাতে পড়ে, তাই না? আপনার জ্বালানি খাত কি উত্তরণের কারণে সমস্যা হয়েছে? তা তো না। আপনার তো জ্বালানি খাত আমরা নিজেরা বিভ্রান্ত নীতির কারণে করেছি। আমার ছেলেরা স্কুল কলেজ পাশ করে চাকরি দিতে পারে না কারণ তার শিক্ষার মান নেই। সে ভালো করে বাংলাও লিখতে পারে না, ইংরেজিও লিখতে পারে না। এটা তো উত্তরণের সময় তো কারণে সৃষ্টি হয়নি। বা আমি স্বাস্থ্যসেবা দিতে পারি না, আমার নারীরা নিগৃহীত হচ্ছে। এগুলি তো সমাজের সাধারণ উত্তরণ আর্থসামাজিক ব্যবস্থাপনার সাথে যুক্ত হয়ে আছে। উত্তরণের পরে এই মুহূর্তে আপনার যে চাপটা আসবে সেটা হয়তো গার্মেন্টস রপ্তানির জন্য বা আমার চামড়া রপ্তানির জন্য বা আমার ওষুধ শিল্পের রপ্তানির জন্য যে শুল্ক সুবিধাগুলো পেতাম সেগুলোতে কমে যাবে। তো সেইগুলোকেও পূরণ করতে হলে তাহলে উৎপাদনশীলতা বাড়াতে হবে। আমার শ্রমিক যা 1 ঘন্টায় পরিশ্রম করে পায় এবং যে উৎপাদন করে তার চেয়ে 3 গুণ করে কেন ভিয়েতনামে? তারা কেন ভালো বেতন দিতে পারে এবং উৎপাদন করে? সেহেতু উৎপাদনশীলতা এবং এই একমাত্র গার্মেন্ট নির্ভরতা থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারি উত্তরণও সহজ হবে, মানুষের জীবনমানও বাড়বে। সরকারের অনেকগুলো কাজ নিয়ে যেমন প্রশংসা কুড়াচ্ছে, আবার সেই সাথে সমালোচনার দিকেও যাচ্ছে। অনেকে বলছেন যে সরকার এত এত প্রতিশ্রুতি দিচ্ছে, বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন, 5 লক্ষ শ্রমিক আসলে কাজে যোগদানের কথা তিনি বলছেন। এরকম অনেক জায়গায় আসলে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। আপনি শুরুতে বলছিলেন বেশ কিছু বড় প্রকল্পের কথাও। কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেক্ষেত্রে কি আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার কিনা খরচের ব্যাপারে? দেখুন, সরকার যে কার্ডগুলো চালু করেছে এগুলি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। সেহেতু আমি বুঝি একটা রাজনৈতিক সরকারের উপর চাপ থাকে, সেই জন্য তাদের এই প্রাথমিক উদ্যোগগুলি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে তাদের উপলব্ধিতে থাকতে হবে যে এই কার্ডগুলোকে তাদের যে লক্ষ্যমাত্রা, যে অভিপ্রায়, সেই পর্যন্ত পৌঁছানোর সুযোগ অন্তত এই বছরে তার নাই। এটা নাই। যদি সে আছে মনে করে যদি এটাকে বাজেটের ভিতরে দেখায়, এটা নিতান্তই বিভ্রান্তিমূলক, প্রতারণামূলক হবে। কারণ ওটা নাই। কারণ ওটা করতে গেলে আবার অন্য জায়গা থেকে তার অর্থ কমিয়ে নিয়ে আসতে হবে। সেহেতু আমাদের সাধারণ যুক্তি ছিল, আপনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নমুনা আপনি প্রকল্প শুরু করেছেন, ভালো। ক্রমান্বয়ে এটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। কিন্তু খরচ করতে হলে আয় করতে হবে। আয় করার জন্য আপনার অবশ্যই রাজস্ব বাড়াতে হবে। একই রকমভাবে আপনার পুঁজিবাজারকে চাঙা করতে হবে। পুঁজিবাজারের ভিতরে সরকারের হাতে যেই সমস্ত শেয়ার আছে সেগুলোকে সে বিক্রি করতে ওখানে দিতে পারে, তাহলে পুঁজিবাজার চাঙা হবে। এবং একই রকমভাবে বিদেশি টাকা তার আনতেই হবে। 2 থেকে 3 বিলিয়ন ডলার তাকে আনতে হবে। এখন দেখেন IMF তার শেষ কিস্তি ছাড় করবে না বলছে। কারণ কি? সংস্কারের পিছিয়ে গেছে। তো আমার তো 2 মাস হলো আমার সরকার। 2 মাস এমন কিছু বড় সময় না, কিন্তু আবার প্রাথমিক সংকেত দেওয়ার জন্য এটাও বড় সময়। আমি প্রাথমিক সংকেত হিসেবে কি করব? যেমন আমি রাজস্ব বোর্ডকে 2 ভাগ করেছিলাম, সেই আইন তো বাতিল হয়ে গেল, এইবার পাশ হলো না। তাহলে আমি ওটাকে কি করব? এমন একটা সময় রাজস্ব বোর্ড এই অনিষ্পন্ন বিষয় রয়েছে, যখন শেষ কোয়ার্টারে, শেষ প্রান্তিকে সবচেয়ে বেশি কর আদায় হয়, যখন সবচেয়ে বেশি আমার অর্থায়ন করে বার্ষিক কর্মসূচি চালু করা হয়, তাহলে সংস্কারের জায়গাটা তো লাগবে। সংস্কারের জায়গাগুলো আপনার কিভাবে ভর্তুকি দিচ্ছেন, ভর্তুকি পুনর্বিবেচনা করতে হবে। যাদের আপনি কর ছাড় দিয়েছেন তাদের পুনর্বিবেচনা করতে হবে। আপনি ব্যাংক খাতে তো এখন সংস্কার আটকে গেছে মনে হয়। উপরন্তু ব্যাংক রেজলিউশন অ্যাক্টে এমন অ্যামেন্ডমেন্ট দিয়েছেন যাতে বিতর্ক হচ্ছে যে পুরানা লুটেরা মালিকরা যেন ফিরে আসছে, এরকম একটা ভয়ভীতির সৃষ্টি হয়েছে। তো আমার তো এই সরকারকে আপনার
আমরা বলি যে ইকোনমিক পলিসি স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ অর্থনৈতিক নীতিমালার ঘোষণা ওনাকে দিতে হবে। অর্থমন্ত্রী মহোদয় একটি বক্তৃতা করেছেন, সেটা মূলত 2006 সালে ওনারা কিভাবে রেখে গেছিলেন, 2024-25 এসে কীভাবে পেয়েছেন সেটার কথা বলেছেন। কিন্তু সামষ্টিকভাবে উনি কী সমস্যায় আছেন এক লাইনে বলেছেন, সব কিছুই খারাপ আছে। হ্যাঁ, আমাদের বিগত সরকার টাকা রেখে যায়নি আমাদের কাছে কোনো। কিন্তু আপনার তো এটাকে সংহত করে আপনার নিজের পরিকল্পনা তো বলতে হবে। দেখুন, লক্ষ্য করে দেখেন, গত সরকার অন্তরীণ সরকার, আমি অনেক সময় বলি যে অন্তরীণ সরকার, তো সেই কেউ আবার এতিম সরকারও বলে। তো যাই হোক, সেই অন্তর্বর্তী সরকারের সময় ওনারা যেমন একটা অর্থনৈতিক লক্ষ্য ঠিক করেছেন, মূল্যস্ফীতি কমাবেন। ওনারা আর কোনো দিকে হয়তো সেইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি এটাকে করার চেষ্টা করেছেন, সংকোচনমূলক পদক্ষেপে গেছেন, ওইটার ফলে সুদের হার বেড়েছে, ওটার ফলে টাকার সঞ্চালন কমেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ কমেছে, কর্মসংস্থানও কমে গেছে, কিন্তু মূল্যস্ফীতি কমাতে চাই। তো বর্তমান সরকারকে তো বলতে হবে যে ওনার ওই যে বলে ধ্রুবতারাটা কী, ইকোনমিক্সের ধ্রুবতারাটা কি। ওনারা কি মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করবেন, নাকি জ্বালানি নিরাপত্তা দিবেন এটার ভিতরে, নাকি বিনিয়োগ বাড়ানোর বেগ করবেন, নাকি কর্মসংস্থান করবেন, রেমিটেন্সকে সচল রাখবেন, হ্যাঁ, আপনার খাদ্য নিরাপত্তা দিবেন? হয়তো উনি উত্তর দিবেন সবই করব। এখন কিন্তু কথা হলো, সবই করার মতো যে ব্যবস্থাপনা এবং থাকে, সবই করবেন, কিন্তু কোনটাকে আপনি সবচেয়ে বড় করবেন, ওই পরিষ্কার এখনও এই সরকার করেনি। যার ফলে যারা বিদেশ থেকে টাকা দিচ্ছে তারাও একটি সংকোচ বা একটু বিভ্রান্তির মধ্যে আছে। আমি আশা করি সরকার এটা পরিষ্কার করবে।